আসসালামু আলাইকুম, আমি দেলাওয়ার হোসেন হিরণ বলছি ঢাকা বাংলাদেশ থেকে। গত পরশুদিন আমি আমেরিকা থেকে আসছিলাম। আসলে সবগুলি ভিডিও তো আমি আমেরিকা থেকে করি, এবং আমি যখনই ভিডিও করি ভিডিও শুরুতে আমি কোন দেশে অবস্থান করি সেইটার কথা আমি শুরুতে বলে দিই। যাই হোক ভাই, ফাইনালি 2 বছরের মানে প্রতীক্ষার অবসান হয়েছে। গতকালকে মালয়েশিয়া থেকে আমার একটা লিস্ট পাঠাইছে যে কতগুলি এজেন্সি এবং কতগুলি মেডিকেল লিস্ট। আমি তো আগেই বলছিলাম যে ভাই, যে কোনো সময় যে কোনো আপডেট হোক, সেটা পজিটিভ হোক নেগেটিভ হোক, মালয়েশিয়া নিয়ে যে আপডেট আমার কাছে থাকবে আমি অবশ্যই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব। কারণ আমি জানি যে আমার অনেক ফ্যান ফলোয়ার আছেন যারা আমাকে অনেক ট্রাস্ট করেন, অনেক বিশ্বাস করেন, এবং ধৈর্য ধরে এই বিগত 2 বছর ধরে আমি মালয়েশিয়া নিয়ে ভিডিও করতেছি, আপডেট দিচ্ছি, এবং আমার ভিডিওগুলি দেখতেছেন। তাদের কাছে, সকলের কাছে আমি কৃতজ্ঞ, এবং সর্বোচ্চ দিয়ে আমি চেষ্টা করি যাতে অথেন্টিক এবং ভালো নিউজগুলি, সত্য নিউজটা আপনাদের সামনে তুলে ধরতে চাই এবং তুলে ধরতে পারি। যাই হোক, ফাইনালি সেই দিনক্ষণের অবসান হয়েছে। গত সপ্তাহে আমি বলছিলাম যে লাস্ট ভিডিওটাতে বলছিলাম যে আগামী সপ্তাহে হয়তো লিস্ট এবং এজেন্সির লিস্ট এবং মেডিকেলের লিস্ট হয়তো তারা এস্টাবলিশ করবে, মানে প্রকাশ করবে মালয়েশিয়ান ওয়েবসাইটে, গভর্নমেন্টের ওয়েবসাইটে এটা প্রকাশ করবে। যাই হোক, সেই জিনিসটা হলো, সেই লিস্টটা আমার কাছে আছে। যাই হোক, এখন কথা হলো যে ভাই, টোটাল মালয়েশিয়া টোটাল 15টা সোর্স কান্ট্রি থেকে লোক নেবে। আমি বরাবরই কিন্তু আরেকটা কথা বলে আসছিলাম যে শুধু মালয়েশিয়া যদি শ্রমিক নিতে হয়, শুধু বাংলাদেশের জন্য স্পেশাল পারমিশনে করতে পারবে না। আরও দেশ আছে, তাদেরকেও সেই সুযোগ সুবিধাটা দিতে হবে। কারণ বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে, পতিত সরকারের আমলে যে বন্ধ হয়েছিল সেটা কিন্তু আবার চালু করছিল, তখন ছিল তত্ত্বাবধায়ক সরকার। তত্ত্বাবধায়ক সরকারের তেমন কোনো উৎসাহ ছিল না, এবং এটা ছিল না, এবং মালয়েশিয়া চাইছিল সে সিন্ডিকেটটা ভাঙতে। সেই সিন্ডিকেটটা ভাঙার জন্য বহু চেষ্টা করছিল। হয়তো সেই তত্ত্বাবধায়ক সরকার পারে না, কিন্তু নতুন সরকার আসার পরে তারা উঠে পড়ে লাগছে। কারণ রেমিটেন্সের বিকল্প নাই। কারণ বাংলাদেশে, যদি কথাটা খুব দুঃখজনক, কষ্টজনক, বেদনাজনক, তবু আমি বলছি যে 70% গার্মেন্টস প্রায় বন্ধের পথে, 30% গার্মেন্টস বাংলাদেশে চালু আছে। তার মানে আগে যে আমরা গার্মেন্টস সেক্টরে যে রেমিটেন্সের একটা আশা করতাম, সেই আশায় কিন্তু ঘুরে বালি হয়ে গেছে। তো এখন একটাই উপায় আছে, সেটা হলো রেমিটেন্স, ফরেন রেমিটেন্স। তো এই জন্য গভর্নমেন্ট আইসেই চেষ্টা করতেছে যে, কারণ এইটার কোনো নাই, বাধ্যবাধকতা নাই। গভর্নমেন্ট যদি সদিচ্ছা থাকে এবং যদি চেষ্টা করে, অবশ্যই এটা গভর্নমেন্ট পারে। আর এটা হলো মানে গভর্নমেন্টের একটা ফ্রি ইনকাম, মানে আমরা ইনকাম করে দেবো, গভর্নমেন্ট এটা খরচ করবে, গভর্নমেন্ট চলবে, এইটা সেই টাকা দিয়ে দেশ পরিচালনা হবে। এর জন্য গভর্নমেন্টের কোনো কিছু ইনভেস্ট করতে হয় না, শুধু গভর্নমেন্টের ইনভেস্ট করতে হয় লোকটি সঠিকভাবে, মানে দেশ থেকে মানে বিদেশে পাঠানোর জন্য সমস্ত প্রক্রিয়াধীন করে, মানে সঠিক উপায় এবং সরকারি উপায়, G2G যেটাকে বলে, সরকার টু সরকার। যাই হোক, এই সরকার আসার পরে বহু চেষ্টা করতেছে, এবং তারই প্রতিফল আজকে সেই পাওয়া গেছে। কারণ বিগত সরকার আসার পরে সে মালয়েশিয়া প্রথম সফর ছিল মালয়েশিয়া শ্রমবাজার উন্মুক্ত করার। কারণ মিডিল ইস্ট মোটামুটি 90% বউ। কারণ গত পরশুদিন আমি যখন থেকে আবুধাবি থেকে যখন বাংলাদেশে আসি, বহুত লোক সৌদি ফেরত, বহুত লোক আমার প্লেনে আসছিল। তারা অনেক কষ্ট বলছে। এক লোক আমার দুঃখ করে একটা বলছে যে ভাই, কারোর সাথে যদি কোনো শত্রুতা থাকে, তারা যদি শিক্ষা দিতে হয়, তারা এক কাজ করেন, পয়সা খরচ করে সৌদি আরব পাঠায় দেন, তাহলে সে জন্মে শিক্ষা পেয়ে আইব। তার মানে কথাটার মর্মটা কত, যে কারোর সাথে যদি শত্রুতা করতে হয়, নিবাইতে হয়, তাহলে তারা মালয়েশিয়া মানে সৌদি পাঠাইতে হয়। তার মানে বুঝেন সৌদি আরবের অবস্থা কত করুণ। যাই হোক, সেই বিষয়ে মালয়েশিয়ান গভর্নমেন্ট একটা সুবিধা দিচ্ছে। মালয়েশিয়া সচরাচরই বাংলাদেশের একটা বন্ধুপ্রতিম দেশ, এবং মালয়েশিয়া থেকে কিন্তু প্রতি বছর, গত বছরের ব্যবসায় $3 বিলিয়ন হয়েছে, এই বছর হয়তো আরও $4-5 বিলিয়ন চলে যাবে। কারণ মালয়েশিয়া হলো প্রতিবেশী দেশ, কাছে থেকে দেশ, তেল গ্যাস বহুত কিছু রপ্তানি করতেছে, আনতেছে থেকে আমদানি করতেছে মালয়েশিয়া থেকে। যাই হোক, ওই কথাটা না বলে, মানে মালয়েশিয়ার সাথে বাংলাদেশের অনেক কঠিন সুসম্পর্ক, এবং সরকার চেষ্টা করতেছে এই সুসম্পর্কটা ধরে রাখার জন্য, যার প্রতিফলন হিসাবেই কিন্তু এই হলো। আর এই বাংলাদেশের তৎপরতার কারণে কিন্তু আরও 14টা দেশের, আরও যে 14টা সোর্স কান্ট্রির কিন্তু ভাগ্য খুলে গেছে। তারা তো আগেই লোক পাঠাইছিল, যখন তত্ত্বাবধায়ক সরকারের আমলে খোলা ছিল তখন কিন্তু তারা লোক পাঠাইছিল, শুধু বাংলাদেশ পারে নাই। কারণ সিন্ডিকেটের বাংলাদেশ থেকে মালয়েশিয়া চাইছে, গভর্নমেন্ট চাইছে যে একটা লিস্ট করে দিতে, যে যারা পাঠাবে, এবং সিন্ডিকেটটা ভাঙতে। কারণ বিশাল অঙ্কের একটা টাকার লেনদেন হয়েছে মালয়েশিয়া শ্রমিক পাঠানো নিয়ে। যাই হোক, তারপরে ওরা তো শর্তাবলী দিছে। কারণ শর্তাবলীর কথা যদি বলতে যাই, তাহলে ভিডিও আরও অনেক বড় হয়ে যাবে। যে শর্তাবলী নিয়ে অনেক ভিডিও আছে, যারা দেখতে চান পিছনের ভিডিওগুলি দেখতে পারেন। সেই শর্তাবলী বাংলাদেশ পারে নাই, মালয়েশিয়া যা চাইছে সেটা বাংলাদেশ করতে পারে নাই। যাই হোক, তার কারণে ওই টাইমে হয় না, তাদের ডেডলাইন চলে গেছে, সময় চলে গেছে। এই আজকে যাবে, লিস্ট পাঠায়, কালকে লিস্ট পাঠায়, ওরা দিছে, সেটা হয় না। তারপরে নতুন সরকার আসার পরে গভর্নমেন্ট যাওয়ার পরে বললো যে আমরা সিন্ডিকেটেরটা করে আমরা নতুন করে এজেন্সির লিস্ট পাঠাবো। 423 জন এজেন্সির লিস্ট পাঠাইছে। সেই 423 জন এজেন্সির ভিতরে 25টা এজেন্সি, মালয়েশিয়া 25টা এজেন্সির লিস্ট দিছে। সেই লিস্টটা আমার ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে,
এবং ভিডিওতে আমি স্ক্রিনশটেও দেওয়ার চেষ্টা করব, একটা ফটো দিয়ে দেবো যারা ভালো করে দেখতে চান। আমি আবারও বলি, শুধু 25টা এজেন্সি মালয়েশিয়া থেকে, বাংলাদেশ থেকে মালয়েশিয়া লোক পাঠাইতে পারবে, অন্য কোনো লোক কোনো এজেন্সির সাথে কোনোভাবে যেন কেউ যোগাযোগ না করবেন প্লিজ। কারণ বাংলাদেশ হইল গিয়া ডিজিটাল যুগে ডিজিটাল প্রতারণা হইতেছে ভাই। কারণ ফেসবুক ইউটিউবের মাধ্যমে অনেকে বলবে, অনেকে আজকে আমার একজনে বলবো ভাই বিভিন্ন এজেন্সি, যারা এজেন্সির কোনো লিস্টের নাম নাই তারাও ভাই লোক নিয়ে পাসপোর্ট নিয়ে আটকাইতেছে। তারা পাসপোর্ট নিয়ে আটকায়, তারপরে তারা ওই 25টা এজেন্সির মাধ্যমে যেতে হবে। আবারও বলি ভাই, ওই 25টা এজেন্সির লাইসেন্স ছাড়া কোনো লোক বাংলাদেশ থেকে কোনো এজেন্সি পাঠাইতে পারবে না। এবং সিলেট, চিটাগাং, ঢাকা মিলা 38টা মেডিকেল ওরা ফিক্স করে দিছে, এই 38টা সেন্টার থেকে মেডিকেল করতে হবে। ইদানিং শুনতেছি নাকি দুবাই থেকেও নাকি মালয়েশিয়া লোক পাঠায়। ভাই বললাম না, আমরা যে কোন স্বর্গের রাজ্যে বাস করি, এজেন্সি নিয়োগ দেয় বাংলাদেশে, দুবাই থেকে লোক পাঠাইতেছে, দুবাইতে নাকি মেডিকেল হইতেছে। আমার একজনে ফোন করে মেসেজ করে বলে ভাই দুবাইতে তো মেডিকেল হইতেছে, দুবাইতে নাকি মালয়েশিয়া পাঠাইবো। আমি কই তাহলে ভাই বোকার স্বর্গে বাস করেন। কারণ এজেন্সি লিস্টেড হলো বাংলাদেশ। কারণ এটা শুধু না, বাংলাদেশ থেকে ভিসা ইস্যু হবে, বাংলাদেশ মালয়েশিয়ান এমবেসিতে জমা দিতে হবে, বাংলাদেশে ওই যে বুএসএল এর সার্টিফিকেট নিতে হবে, আপনার সেই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে আপনার সেই স্মার্ট কার্ড নিতে হবে, তারপরে যাইতে পারবেন। ইজ নট এ জোক ভাই। সেই জন্য বলতেছি ভাই, প্রতারণার শিকার হবে না। আমার এই ভিডিওগুলো করার একটাই উদ্দেশ্য ভাই, আমি কোনো এজেন্ট না, আমার কোনো এজেন্সি না, আমার কোনো বেনিফিটেড নাই ভাই। বাংলাদেশের মানুষ, বাংলাদেশের ইয়াং জেনারেশনের কিছু কর্মসংস্থান হইলে আমি সো হ্যাপি ভাই। যার কারণে আমার ভিডিওগুলি করা, ভিডিওর মূল উদ্দেশ্য হলো আপনারা যাতে প্রতারিত না হন। ওই যে একটা কথা বললাম যে বাংলাদেশে এখনভাবে মানে প্রতারণার একটা জোয়ার চলতেছে আর কি, যে যেভাবে পারে মানুষের সাথে প্রতারণা করে। যাই হোক, আবারও বলি ভাই, সেই যে লিস্টেড আছে সেই লিস্টটা আমার ডেসক্রিপশনে, ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে, অবশ্যই ভাই দেখে নেন। এটা মানে কমপ্লিট দেওয়া থাকবে, ওয়ার্ড মোডে দেখা থাকবে, আপনারা চাইলে পড়ে নিতে পারেন। এবং এজেন্টের লিস্ট 25টা এজেন্সি এবং 38টা মেডিকেল এজেন্সি যারা মেডিকেল করতে পারে। এই ব্যত্যয় আর কোনো লোকেই পারমিশন না, বৈধ না। অতএব আবার এই সিন্ডিকেটের কবলে পড়ে না। আর একটা কথা বলি, ওরা মালয়েশিয়া থেকে আমার নিউজ করছে, বলছে যে আগামী মঙ্গল বুধবারে নাকি কত টাকা রেট ফিক্সড করবে আর কি। বাংলাদেশ থেকে একটা শ্রমিকের কাছ থেকে সে সর্বোচ্চ কত টাকা নিতে পারবে, বিমান ভাড়া কত টাকা হবে, লেবিয়া আনুষঙ্গিক বা সব মিলিয়ে কত টাকা খরচ হবে, সেই ব্যাপারটা নিয়ে হয়তো আগামী মঙ্গল বুধবারে হয়তো আরেকটা ভিডিও, যদি আমি খবর পাই। ভাই সকালবেলা খবর পাইছি, এখনই ভাই তড়িঘড়ি করে ভিডিও করতে বলছি। কারণ ওই যে আপনারা সবাই আমাদের বলছেন ভাই আপডেট দেন। অনেকেও বলছেন ভাই প্রতি সপ্তাহে 2টা করে ভিডিও দেন। ভাই যে ভিডিওর কোনো ভিত্তি নাই না, মানে আমি তো ভাই ভিউ বাণিজ্য করি না যে ভাই প্রতিদিন আমার ভিডিও দিয়া আমার ভিউ পাইতে হইব। আমি কই সঠিক এবং সত্য তথ্যটা আমি ভিডিওর মাধ্যমে তোলার চেষ্টা করি। এই জন্য ভাই চাইলে আমি প্রতিদিন ভিডিও দিতে পারবো না ভাই, আমার কাছে আপডেট নিউজ থাকতে হবে, তাইলে আমি ভিডিও দেবো। যাই হোক, আবারও বলি ভাই, মানে সব কিছুর বল্পনার অবসান হয়েছে। সেই এতদিন সেই লিস্টগুলি পাবলিশড হয় না, 423টার ভিতরে আমিও খুব ছিলাম, ভয়তে ছিলাম যে কতজন করে, কিন্তু 25টা এজেন্সি লিস্টেড হয়েছে। সেই লিস্টটা আবারও বলে দিই, 25টা এজেন্সি এবং 38টা মেডিকেল এজেন্সি যারা মেডিকেল করতে পারবে। আর এর ব্যত্যয় আর কোনো লোকের সাথে কেউ যোগাযোগ করবে না। যদি হয় যাই হোক, কম আর বেশি রেটটা তাদের কাছে জানিয়ে নেন এবং লিস্ট অনুযায়ী সেই সব এজেন্সির সাথে যোগাযোগ করেন সবার সাথে। আমার কাছে ভাই সব এজেন্সি সমান ভাই, যারা সঠিকভাবে সত্যভাবে লোক নিতে পারবে, প্রতারণা করবে না, আমি সবাইকে ভাই পছন্দ করি ভাই। আমার কোনো ব্যক্তিগত কোনো চয়েস দেয়, ব্যক্তি কোনো কিছু নেই, আমার কাছে সবাই সমান ভাই। কিন্তু আবার বলি ভাই, কেউ প্রতারণা করেন ভাই, প্রতারণা করে কেউ পার পাবেন না ভাই। দুনিয়াটা অনেক ছোট, বেলা শেষে শুধু এইটুকুই বলি, ধন সম্পদ সব কিছু পৃথিবীতে ছেড়ে দেবে ভাই, কারোর সাথে কেউ প্রতারণা করে না। যারা মালয়েশিয়া যাবে নিম্নবিত্ত শ্রেণীর লোকজন, তারা কারো গয়না গাড়ি গরু ছাগল বিক্রি করে টাকা দিব, আশা করি সেই টাকাগুলি সঠিকভাবে ইউটিলাইজ করেন, তাদের কর্মসংস্থানে ব্যবহার করে দেন। মনে রাখবেন, একজনের কর্মসংস্থান হয়ে গেলে কিন্তু পুরো ফ্যামিলি সাবস্ক্রাইব করে, পুরো ফ্যামিলি উঠে যায়, তারা সবাই পুরো ফ্যামিলির দোয়া পাবেন। এই জন্য সেটুকু চিন্তা ভাবনা করেন, শুধু টাকা কামানোর চিন্তা করেন না। এই কথাটা বললাম, যারা 25টা এজেন্সি যারা আছেন তাদের উদ্দেশ্যে কথাটা বললাম ভাই। টাকার নিয়তে কিন্তু এই কাজটা করেন না, নিয়ত করেন যে আমি কিছু লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেবো, কিছু পরিবারের দোয়া আমি নিব, সেইটার চেষ্টা করেন। যা আজ এই পর্যন্ত আমার কাছে আপডেট ছিল। আবার যদি কোনো আপডেট পাই অবশ্যই আপনি ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করব এবং চেষ্টা করব সঠিক এবং সত্যতার। আমি বলি না আমি 100% অনেস্ট, বাই 99.9% আমি অনেস্ট ভাই, চেকার চেষ্টা করি। আর আগামী সপ্তাহে হয়তো ভিসার জন্য ছোটো ভাই, আগেই বলছিলাম যে মালয়েশিয়া যাব, আগামী সপ্তাহে ছোটো ভাইয়ের ভিসার অ্যাপ্লাই করছি। যদি ভিসা হয়ে যায় তাহলে ও বহুবার মালয়েশিয়া গেছে, তো ওরে নিয়ে 2 ভাই আমরা মালয়েশিয়া যাব। হয়তো মালয়েশিয়া যদি যাই, হয়তো যদি কেউ দেখা করতে চান, হয়তো থাকলে তো কুয়ালালামপুর নাহলে ক্লাঙে থাকবো, হয়তো দেখা হবে। সো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। টিল দেন, আল্লাহ হাফেজ।